প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন আগেই তোমাদের সামনে এসে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম। আবারও এসেছি এবং তোমাদেরকে শিক্ষা সম্পর্কিত, তোমাদের লেখাপড়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সর্বপ্রথম তোমাদের মা বাবাকে আমার সালাম জানাবা, শুভেচ্ছা জানাবা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। কারণ বর্তমান পরিস্থিতিতে লকডাউনে থেকে, নিরাপদে থেকে সরকারের বিধিনিষেধগুলো পালন করে অবশ্যই তোমরা বাসায় অবস্থান করবা, বাড়িতে অবস্থান করবা। তবে কোনো অবস্থায় লেখাপড়া থেকে দূরে সরে থাকা যাবে না, কারণ তোমরা এখন অনেক বেশি সময় পেয়েছো, সারাদিন বাসায় আছো। তোমরা অবশ্যই বাসায় থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক লেখাপড়াগুলো অবশ্যই শেষ করবা। অন্যান্য সাবজেক্ট বা আদার বিষয় তোমরা যেমন পড়বা অবশ্যই হবে। অর্ধবার্ষিকের জন্য তোমরা প্রস্তুতি নেবা, বইয়ের অর্ধেক সিলেবাস। তবে তোমাদের সিলেবাসকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবা, কারণ সরকারের ঘোষণা অনুসারে অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা শেষ করবা। যদি এতে তোমাদের ক্লাস সিলেবাস শেষ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সংসদ টেলিভিশনে সকল ক্লাস চালু করেছে। ওই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবা, অবশ্যই অনুসরণ করবা। এবং সাথে আমাদের ম্যারনসান স্কুল অ্যান্ড কলেজ এবং মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষকগণ তাদের বিষয়ভিত্তিক অনলাইনে ক্লাস চালু করেছে। আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুকে এবং আমাদের পেজে তারা ক্লাসগুলো দিচ্ছে। ওই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবা, অনুসরণ করবা এবং সেই মতো নিজেকে তৈরি করবা। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা তোমাদের সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে তোমরা সমস্যার সমাধান করবা। আমাদের টিচারদের ক্লাস নয়, শুধু বিভিন্ন প্রতিষ্ঠান যে ক্লাসগুলো দিচ্ছে, ওই ক্লাসগুলো তোমরা অনুসরণ করবা। কারণ আমাদের টিচারের ক্লাস যেমন সকলের জন্য প্রযোজ্য হবে, যে কোনো স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থী এগুলো দেখতে পারবে, এগুলো অনুসরণ করতে পারবে, তেমনি তোমরাও সকল শিক্ষকদের ক্লাসগুলো, শিক্ষক বাতায়ন থেকে, ইউটিউব থেকে বিভিন্ন ক্লাস তোমরা যেখান থেকেই পারো তোমাদের দরকার সিলেবাস শেষ করা এবং জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন করা তারা নিজেকে প্রতিষ্ঠিত করবো না, নিজেকে সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই তোমাদেরকে লেখাপড়া করতে হবে। এবং মা বাবার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে চাইলেও লেখাপড়া করতে হবে। দেশকে গড়ে তুলতে হলে, দেশকে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চাইলে, সুনাগরিক হিসাবে নিজেকে তৈরি করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। অবশ্যই তোমাদের লেখাপড়া করতে হবে। নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সকল ক্লাসগুলো তোমরা অনুসরণ করো এবং নিয়মিত লেখাপড়া করো। বাসায় মা বাবার কথা মেনে চলবা, সুন্দরভাবে চলবা, সব কিছু সময় মতো করবা। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমি শিহাব ইকবাল মোহাম্মদ শহীদুর রহমান, ম্যারনসান স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শিক্ষক। তো আমি অনেকদিন তোমাদের ক্লাস নিতে পারছি না। আজকে আমি বর্তমান করোনা পরিস্থিতির কারণে তোমরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। অনেকদিন ক্লাস হচ্ছে না, আমরাও ক্লাস করাতে পারছি না। তো আমি চাচ্ছি আজকে নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। জানি তোমরা অনেক সময় সমস্যা বোধ করো, অনেকের কষ্ট হয়, বুঝতে সমস্যা হয়, রুলস অফ প্যাসেজ নারেশন। তো আমি আশা করি আমি তোমাদেরকে যে রুলগুলো বোঝাবো, তোমরা রুলস অফ প্যাসেজ নারেশনটা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। আর এই ক্ষেত্রে ন্যারেটিভ স্টাইলে তোমাদের যেটা করা, অর্থাৎ সঠিক নাম্বার প্রাপ্তি, তা তোমাদের জন্য সহজ হবে। আমি আজকে এই টপিকটা বেছে নিয়েছি প্যাসেজ নারেশন। তোমরা তো ছোট ছোট ক্লাসগুলোতে 6, 7, 8-এ তুমি ন্যারেশন সম্পর্কে পড়েছো। ন্যারেশনের এতগুলো নিয়ম আলোচনা করা সম্ভব নয়। তো তারপরে প্রাসঙ্গিকভাবে যদি কোনো নিয়ম আসতে হয়, আমি নিয়ে আসবো, যা কথা প্রসঙ্গে আসবে। তো প্যাসেজ নারেশনে একটা প্যাসেজ দেওয়া থাকে,
ওই প্যাসেজে বিভিন্ন ধরনের বাক্য থাকে। সেন্টেন্স, বিভিন্ন সেন্টেন্স হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, অপারেটিভ অথবা এক্সক্লেমেটরি হতে পারে, আবার বিভিন্ন টেন্স থাকতে পারে। তো এই টেন্স এবং সেন্টেন্স খেয়াল করে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। বিশেষ করে একটি প্যাসেজ নারেশন যখন তোমরা ইনডাইরেক্ট করার চেষ্টা চালাবে, তোমাকে প্রথমে যে তিনটে জিনিস দেখতে হবে, স্পিকার তোমাকে চিনতে হবে, পার্সন স্পোকেন টু, দ্য পার্সন স্পোকেন টু অর্থাৎ লিসেনারকে চিনতে হবে, আর সেন্টেন্সগুলোর মুখটাও তোমাদেরকে চিনতে হবে, ক্রিয়ার ধরনটা চিনতে হবে। তো তোমরা যদি প্রথমে স্পিকারকে চিনতে পারো, শনাক্ত করতে পারো, যদি লিসেনারকে শনাক্ত করতে পারো, আর যদি তোমরা সেন্টেন্সের ধরনটা, সেন্টেন্সের মুড শনাক্ত করতে পারো, যেটাকে ক্রিয়ার ধরনও বলতে পারো, তাহলে তোমাদের জন্য ন্যারেশন, ওই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করাটা তোমাদের জন্য সহজ হবে। তাই তোমাদের প্রথম যেটা তোমাদের খেয়াল করতে হবে, প্রথম রুলটা হচ্ছে যে তোমার কি কি চিনতে হবে। তোমাকে স্পিকার শনাক্ত করতে পারতে হবে, লিসেনার শনাক্ত করতে পারতে হবে, আর শনাক্ত করতে হবে কোনটা, তোমাদের সেন্টেন্সগুলোর মুড। এই তিনটে জিনিস প্রথমত বুঝতে হবে, স্পিকার, লিসেনার এবং সেন্টেন্সগুলোর মুড। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তো এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের রিপিটিং ভাবনা। অনেক সময় দেখা যায় প্যাসেজ নারেশনের প্রথম দিকে থাকে না, এটা পরেও থাকতে পারে। যেমন ধরো একটা বাক্য দেখো, will you do the work? He said to me. He said to me. এই বাক্যটা খেয়াল করো, will you do the work? He said to me. তাহলে এখন আমি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার রিপিটিং ভাবটা হচ্ছে said, he হচ্ছে সাবজেক্ট, said হচ্ছে রিপিটিং ভাব, আমি হচ্ছে অবজেক্ট। রিপিটিং ভাব কিন্তু এখানে শেষে বসেছে, এরকম কখনো শেষে কখনো মাঝে রিপিটিং ভাব থাকতে পারে। তাই আমি যখন ইনডাইরেক্ট নেওয়া শুরু করবো তখন কিন্তু এটা কোথায় চলে আসবে, এটা সামনে চলে আসবে। যেমন আমি যদি তখন কিরকম ভাবে এটা, তুমি বাক্যটা খেয়াল করো, will you do the work? He said to me. লাগে যখন ঘর বসাতে কি হবে, তো সেটা হবে he asked me। তোমরা নিশ্চয়ই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে আমি ডাব্লিউএস কোশ্চেন আছে কি না, অথবা ডাব্লিউএস কোশ্চেন নয় কি না। যদি ডাব্লিউএস কোশ্চেন না হয়ে থাকে ইফ দিয়ে করতে হয়, ইফ বা ওয়েদার দিয়ে করতে হয়। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে কিন্তু যে শব্দটা দিয়ে শুরু প্রশ্নটা তা দিয়েই করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নয়, হু, হোয়াট, ওয়েন, ওয়ার, এই যে শব্দগুলো দিয়ে প্রশ্নটা করা হয়নি, উইল দিয়ে করা হয়েছে, টু বি অফ দিয়ে করা হয়েছে। তাহলে এখানে ইফ দিয়ে করতে হবে, হি আস্কড মি ইফ আই, উল্টা কি হবে, উল্টা উঠ হয়ে যাবে, ইফ আই উড ডু দ্য ওয়ার্ক। would do the work। খেয়াল করো, আমার প্রশ্নটা কি ছিল, বাক্যটা ছিল যে will you do the work? He said to me। তাহলে he said to me টা আগে চলে এসেছে এবং সেটা কি হয়ে গেছে, asked হয়ে গেছে। he asked me if I, ওই যে ইউটা তো আমি, আমাকে প্রশ্ন করা হয়েছে, if I would do the work, উল্টে উঠ হয়ে গেছে। তো বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তোমার
রিপিটিং ভাব মাঝখানে বা শেষে থাকলেও আমি যখন ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে আসবো তখন কিন্তু সেটা প্রথমে চলে আসবে। প্রেজেন্স ন্যারেশনের ক্ষেত্রে তো মনে রাখতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার প্রেজেন্স ন্যারেশনে একাধিক উক্তি থাকতে পারে, একজন বক্তা একাধিক উক্তি থাকতে পারে। যেমন ধরো একটা বাক্য উচিত তোমাদেরকে মনে করো, I said to him, you can go now. You can go now. Come tomorrow. Come tomorrow to do the work. এই বাক্যটা খেয়াল করো, না আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। The old man said to me, you can go now. The old man said to me, you can go now. বৃদ্ধ লোকটা আমাকে বললো তুমি এখন যেতে পারো। You may come tomorrow. You may come tomorrow. এই বাক্যটা খেয়াল করো। তাহলে বৃদ্ধ লোকটি আমাকে বললো ইউ ক্যান গো নাও। প্রথম অংশ হচ্ছে ইউ ক্যান গো নাও। তারপরে কি বলছে ইউ মে কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারো। তাহলে এখানে কি করবো, এটা এখানে প্রথম অংশ দ্বিতীয় অংশ কিন্তু একই বক্তার দুটা কথা, একই বক্তার দুটা কথা। যদি কোনো বক্তার একাধিক বা ততোধিক উক্তি পর্বত থাকে এক্ষেত্রে আমরা ওই প্রথম উক্তির পরের যে উক্তিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড ইউজ করতে পারি ইত্যাদি। আর যদি ইন্টারোগেটিভ হয়ে থাকে তাহলে ফার্দার আস্কড, অলসো আস্কড, এগেইন আস্কড ইউজ করতে পারি। তাহলে এবং একটা হচ্ছে নিয়ম, আমি আবারও বলছি, যদি কোনো বক্তার একই বক্তার একাধিক উক্তি যদি থাকে তাহলে আমাকে খেয়াল করতে হবে সেন্টেন্সের ধরনগুলি খেয়াল করতে হবে এবং এই সেন্টেন্সের ধরন খেয়াল করে আমাকে প্রথম উক্তির পরের উক্তিগুলোর ক্ষেত্রে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে আমাকে অ্যাডেড, রিপিটিং ভাবে ক্ষেত্রে আর কি অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড ইত্যাদি ইউজ করবে তোমরা। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে তোমরা ফার্দার আস্কড, অলসো আস্কড, এগেইন আস্কড ইত্যাদি ইউজ করতে পারো। এটা আমরা কি বুঝতে পারি, দেখো দি ওল্ড ম্যান সেড টু মি, এটা কি হবে তাহলে এখানে সেড টু এটা কি হয়ে যাচ্ছে দি ওল্ড ম্যান, মানে এখানে করে দিচ্ছি তোমাদেরকে দি ওল্ড ম্যান told me that, যেহেতু প্রথমটা থাকে প্রথম উক্তিটা অ্যাসার্টিভ, দি ওল্ড ম্যান told me that, আমাকে বললেন যে বৃদ্ধ লোকটা, ইউটি কি হয়ে যাবে আই, আই ক্যান্ডেল কি হয়ে যাবে, ক্যান্ডেল কুট হয়ে যাবে, আই কুড গো নাও। এখন আই কুড গো নাওটা কি হয়ে যাবে, নাওটা দেন হয়ে যাবে। নাও থাকলে কি হয়ে যায়, ক্যান থাকলে কুট হয়ে যায়, নাও থাকলে দেন হয়ে যায়। এখন পরের অংশটা দেখো ইউ মে কাম টুমরো,
এটাকে আমরা কি করতে পারি? ইউ মে কাম টুমরো, এটা তো একই বাক্যের উক্তি। তাহলে হি মানে কি? দি ওল্ড ম্যান। হি অ্যাডেড যে, তিনি যোগ করলেন যে, তিনি কি যোগ করলেন? ইউ মে কাম টুমরো। হ্যাঁ, তাহলে আই মাইট হবে না, মে থাকলে কি হবে? মে থাকলে আই মাইট কাম, টুমরো কি হবে? দ্য নেক্সট ডে। তাহলে এখন বাক্যটা খেয়াল করো। The old man told me that I could go there. He added that I might come the next day. তো the next day কেন হয়েছে? টুমরোর কারণে হয়েছে। আচ্ছা, আর মে থেকে মাইট হয়েছে। এখন একটা জিনিস তোমার প্রশ্ন আসতে পারে, স্যার আমাকে তো টিচার শিখিয়েছিলেন কাম থাকলে গো হয়, কাম থাকলে গো হয়, কিন্তু গো থাকলে কাম হয় না, গো থেকে যায়, কাম থাকলে গো হয়। স্যার এখানে কাম গো কেন হয় নাই? এখানে কাম গো হলে অর্থ একটা পার্থক্য হয়ে যেতে পারে, যেহেতু একটা গো অলরেডি এখানে আছে, সেজন্য এখানে কাম থাকাই উত্তম, নইলে অর্থ তো বিকৃত হয়ে যেতে পারে, সেই জন্য কামটাকে এখন রেখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এখন কিছু নিয়ম বললাম। প্রথমে কি বললাম? প্রথমে বলেছিলাম যে তোমাদের প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে প্রথমে যেটা মনে রাখতে হবে, তোমাকে 3টে জিনিস প্রথমে চিনতে হবে। স্পিকার চিনতে হবে, তোমাদেরকে দ্য পার্সন স্পোকিং টু, অর্থাৎ স্পিকার কার সাথে কথা বলছে তাকে চিনতে হবে, অর্থাৎ বক্তা কার সাথে কথা বলছে, অর্থাৎ শ্রোতাটাকে তাকে চিনতে হবে, লিসেনারটাকে চিনতে হবে। আর তোমাদের চিনতে হবে সেন্টেন্সগুলোর মুড। সেন্টেন্সগুলো মুড বুঝতে পারবে না হচ্ছে ওখানে ক্রিয়ার যে বিভিন্ন পর্যায়ে আছে, টেন্সের যে বিভিন্ন পরিবেশ আছে, সেগুলো তোমাকে বুঝতে হবে সেন্টেন্সের ধরন সহ। এটা হচ্ছে সেন্টেন্সগুলোর মুড। আর এরপরে কি বলেছিলাম তোমাদেরকে? দ্বিতীয় পর্যায়ে বলেছি তোমাদের যেটা করতে হবে, একাধিক সেন্টেন্সের কথা বলা হয়েছিল। একজন বক্তার একাধিক উক্তি হলে কি করতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে যদি তোমাদের রিপিটিং ভাবটা কখনো কখনো তোমরা মাঝখানে পেতে পারবো, শেষে পেতে রিপিটিং ভাবটা, এই ক্ষেত্রে কি করবে? রিপিটিং ভাবটা সবসময় ডাইরেক্ট ন্যারেশনে প্রথমে চলে আসবে। আচ্ছা, এখন আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের অনেক সময় কি থাকবে? ইয়েস নো ব্যাপার থাকতে পারে, কখনো ইয়েস কখনো নো। যদি ইয়েস থাকে তাহলে কি হবে? রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। আর নো থাকলে কি হবে? রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর যদি এরপরে যদি কোনো অংশ থাকে অ্যান্ড দিয়ে সেই ঠিক কথাটা আসবে। যেমন ধরো আমি একটা বাক্য লিখছি, তোমরা খেয়াল করো। করিম said to Rahim, have you taken your lunch? Have you taken your lunch? Rahim said, yes. এখন খেয়াল করো, তাহলে করিম said to Rahim, have you taken your lunch? Rahim said yes. তাহলে কিভাবে করবো আমরা? তাহলে আমার প্রথমে করতে হবে যে করিম asked Rahim, করিম asked Rahim, করিম asked Rahim। এখন দেখো এখানে হ্যাভ দিয়ে শুরু হতে প্রশ্ন হবে, হ্যাভ দিয়ে শুরু হলে কি ডাবলিশ কোশ্চেন হবে? মোটেই না, তাহলে ইফ দিয়ে করতে হবে। তাহলে ইফ রহিমের জন্য কি হবে না? ইফ হি হ্যাড হয়ে যাবে, ইফ হি হ্যাড টেকেন, ইফ হি হ্যাড টেকেন ইউটি হিস হয়ে যাবে না, টেকেন হিজ লাঞ্চ। এখন কি হবে? রহিম সে ইয়েস, এটা কি হবে? রহিম
replied রহিম, আমি কতটুকু মুছে দিচ্ছি, তোমরা তো আসলে দেখেন আসলে দেখেছো এটা। রহিম replied in the affirmative. তাহলে করিম asked Rahim if he had taken his lunch. Rahim replied in the affirmative. এটা খুব সাধারণ নিয়মে করা যায়। আমি এই জায়গাটা এই যে লিখলাম, তুমি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ না দিয়েও কিন্তু করতে পারো। কিভাবে করতে পারো? এই জায়গায় তুমি লিখতে পারো রহিম, তো এখন তো রহিম আছে তাই না, রহিম রিপ্লাই দ্যাট হি হ্যাড, এটা একটা নিয়ম। রহিম রিপ্লাইড দ্যাট হি হ্যাড এভাবে দিয়ে হবে, আবার রহিম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে হবে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি নো হতো, মনে করো আমি এখানে বললাম যে কি নো, নো তাহলে কি হবে? যদি ওখানে নো থাকতো তাহলে কি হতো? নো তাহলে হতো রহিম replied in the negative. এটা দিয়ে হতো, অথবা রহিম replied that he had not, দুটোই হবে। তবে হ্যাঁ, যদি তোমার ইয়েস বা নোর পরে আরেকটা কথা যদি থেকে থাকে তখন কিন্তু পরের নিয়মটা হবে না। আমি তোমাদেরকে বিকল্প নিয়ম দিয়েছি না, হ্যাড বা হ্যাড নট দিয়ে একটা বিকল্প নিয়ম দেখিয়েছি না। এই বিকল্প নিয়মটা করা যাবে না যদি তোমরা নো বা ইয়েস এর পরে বাড়তি একটা অংশ পাও। যেমন ধরো আমি একটু বাক্য লিখছি, খেয়াল করো। যেমন ধরো Kalim said to Mutin. Kalim said to Mutin, are you going to market? Are you going to market? তাহলে এখানে খেয়াল করো, করিম said to Mutin, are you going to market? Rahim said no, I am going home now. খেয়াল করো, এখানে কিন্তু আরেকটা অংশ আছে। কলিম said to Mutin, কালিমও বলতে পারো, কালিম কলিম দুটো হতে পারে, এগুলো নামের ব্যাপার। কলিম said to Mutin, are you going to market? Rahim said, no, I am going home now. তাহলে এখানে কি করবে? এখানে তোমাকে কিন্তু ওই যে পরবর্তী নিয়মটা দিয়েছি, ওই যে হ্যাড নট বা হ্যাড, যেটা রিপ্লেড ইন অ্যাফার্মেটিভ বা রিপ্লেড ইন নেগেটিভ, এই নিয়মটা না দিলেও চলে। আর কি বিকল্প দিয়েছিলাম না, ওই বিকল্পটা এখানে আসবে না। এখানে রিপ্লেড ইন অ্যাফার্মেটিভ ইয়েস হলে, রিপ্লেড ইন নেগেটিভ নো হলে, এরপরে এন্ড সেইদের দিয়ে বাকিটা করতে পারি। তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমি এখানে করে দিই তোমাদের, যেহেতু প্রশ্ন করা হয়েছে, এটা কি হবে? করিম asked Mutin, এখানে যেহেতু আর ইউ আর দিয়ে সরে দিয়ে উক্তি দিয়ে এবার, তাহলে এটা কি দিয়ে করতে হবে? ইফ দিয়ে করতে হবে। ইফ
তাহলে ইফ হি, তাহলে আর ইউ আটটা বাস হয়ে যাবে না? ইফ হি ওয়াজ গোয়িং টু মার্কেট, একদম কি প্রশ্ন চিহ্ন থাকবে? মোটেই থাকবে না। এরপরে কি হবে? রহিম সে নো, আই এম গোয়িং হোম নাও, তাহলে কি হবে? এটা খেয়াল করো। তো এটা হবে রহিম replied in the negative and said that he was going home. তো কি হবে? he was going home, নাওটা কি হয়ে যাবে? নাওটা হবে দেন, just going home then। তুমি বুঝতে পারছো এটা? তাহলে আমি তোমাদেরকে ইয়েস এবং নোর ক্ষেত্রে যে যে জিনিসগুলো তোমার মনে রাখা দরকার তা তোমাদেরকে বললাম। এখন তোমাদেরকে আমি যেটা বলবো, স্যারের ক্ষেত্রে যদি তোমরা এসএস নারেশনে যদি স্যার সম্বোধন করা হয়, স্যার, তোমরা আমাদেরকে স্যার ডাকো, আমরা যারা পড়ে আমরা স্যার তোমাদের, নাকি? আবার টিচার ছাড়াও সম্মানিত মানুষদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। এসএস নারেশনে স্যার থাকতে পারে, তখন কি করবে? স্যার থাকলে তোমাদেরকে হয় অ্যাড্রেসিং এ স্যার বলতে হবে, না হয় রেসপেক্টফুলি বলতে হবে। তাহলে কি করতে হবে দেখো, স্যারের ক্ষেত্রে কি হবে? আমি দেখছি এই যে স্যারটা কিন্তু বড় হাতটা থাকতে পারে। স্যারটা কি হবে? স্যারের ক্ষেত্রে দুটো জিনিস মনে, একটা হচ্ছে অ্যাড্রেসিং এস স্যার, এটাও হতে পারে, অথবা রেসপেক্টফুলিও হতে পারে। এখানে যে কোনো একটা তোমাকে ইউজ করতে হবে। কেউ কেউ উইথ রেসপেক্ট ইউজ করে, উইথ রেসপেক্ট ইউজ করলে যে সমস্যা হয় তা নয়, তবে রেসপেক্টফুলি ভালো। রেসপেক্টফুলির সাথে রেসপেক্টফুলি ইউজ করতে পারবে, অ্যাড্রেসিং এছাড়াও ইউজ করতে পারবে, যে কোনো একটা ইউজ করতে হবে। আচ্ছা, যেমন ধরো আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি, দি অফিসার said to the manager, I need one day leave. তাহলে এখানে খেয়াল করো, এখানে তো টিচার না, এটা অফিসার না ম্যানেজার, এখানে ম্যানেজারের কথা বলা হচ্ছে। তো ম্যানেজারের জন্য একটা স্যার ইউজ করে, এখানে স্যার কথাটা বাদ দিচ্ছি আমি। তাদের একটা স্যার ছিল, স্যার I need one day leave। তো এখানে খেয়াল করো, তুমি দুটো নিয়মই করতে পারো। Addressing the manager as sir, the officer told him that he needed one day leave. Addressing the manager as sir, the officer told him that he needed one day leave. অথবা the officer respectfully told the manager that he needed one day leave. আমরা দুটোই লিখতে পারি। তাহলে আমি তোমাদেরকে দুটোই লিখে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে যে addressing the manager, ম্যানেজারটা বানাতে হবে এনডি লিখো, addressing the manager as sir, এখানে স্যার থেকে কিছু বানাতে দেবে না, স্যার he told him that
he told him that he needed one day leave. Addressing the manager as sir, he told him that he needed one day leave. খেয়াল করো, কিন্তু এখানে কিন্তু ম্যানেজারকে স্যার ডাকা হয়েছে। স্যার মানে জনা, স্যার শব্দের অর্থ হচ্ছে সম্মানিত একটু সম্বোধন, শুধু টিচারের জন্য স্যার হয়ে তা না। অথবা কি লিখতে পারো তোমরা এটা, অথবা হতে পারে যে the officer respectfully তখন কি হবে, আমি আরেকটু মুছিয়ে দিচ্ছি। আমি আবার পুরোটা লিখে দিচ্ছি এটা। The officer respectfully told the manager that he needed one day leave. তাহলে তোমরা কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার স্যার সম্বোধনের ক্ষেত্রে। এই সম্বোধন কি শুধু স্যার হয়? সম্বোধন তোমার অনেক কিছু হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, অন্য সম্বোধন হতে পারে। এই ক্ষেত্রে কি করবে? ওইসব ক্ষেত্রে রেসপেক্টফুল কথাটা আসবে না, অ্যাড্রেসিং দ্য অমুক, অ্যাড্রেসিং যেটা আসবে আর কি, যেটা ওখানে অবজেক্ট থাকবে ওটা দিয়ে অ্যাজ ফ্রেন্ডস, মানে এস দিয়ে কথা রাখবে, শুধু অ্যাড্রেসিং এস কথা রাখলে হবে, অ্যাড্রেসিং এস। অন্যান্য ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাড্রেসিং এস। তোমার সম্বোধন যেমন একটা হতে পারে, তোমার ফ্রেন্ডস হতে পারে, ব্রাদার্স হতে পারে, হ্যাঁ, বা অন্য কিছু হতে পারে। তখন অ্যাড্রেসিং দিয়ে তোমার অবজেক্ট আসবে, মনে করো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দ্য স্টুডেন্টস অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দ্য কলিগস অ্যাজ ফ্রেন্ডস, অথবা ফ্রেন্ডস নামে অন্য কিছু হতে পারে। বাকিটা স্বাভাবিক নিয়ম হবে, যেভাবে হবে। যেমন তোমাদেরকে উদাহরণ দিয়ে রেখেছি তোমাদেরকে, যেমন মনে করো একটা বাক্য দিচ্ছিল, Are you tired, friends? Karim said to them. Karim said to them. করিম তাদেরকে বললো, আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস, বলতো তোমরা কি ক্লান্ত? তাহলে কি হবে? Addressing them as friends, দেখি he asked them if they were tired. খেয়াল করো, addressing them as friends, তাদেরকে বন্ধু হিসেবে সম্বোধন করে he asked them, সে তাদের জিজ্ঞেস করলো if they were tired, তারা ক্লান্ত কিনা। আমি আজকে তোমাদেরকে বেশি কিছু করাবো না, আজকে সবগুলো করা যাবে না, চেয়েছিলাম আজকে সবগুলো নিয়ে আসতে। আজকে আমি আরেকটু তোমাদেরকে দিয়ে শেষ করে দেবো, বাকিগুলো অন্য ক্লাসে তোমাদের আলোচনা করে দেবো। যেটা শেষ তোমাদের বলবো সেটা হচ্ছে যে অনেক সময় শপথ করা হয়, যদি শপথ করা তখন মনে করো কখনো থাকে বাই আল্লাহ,
আল্লাহর শপথ, বাই গড, প্রভুর শপথ, বাই মাই লাইফ, আমার জীবনের শপথ, যদি এরকম হয় থাকে তখন কি হইব? মনে করো একটা বাক্য তোমাদেরকে বলি, মনে করো বাই আল্লাহ, বাই আল্লাহ, he said